ওয়েলকাম টু প্রেজ জনির 100তম এপিসোডে। দেখতে দেখতে আজকের 100তম এপিসোড। যখন চ্যানেলটা স্টার্ট করেছিলাম ভাবতে পারিনি যে আমার কাছে এমন একটা ফ্যামিলি থাকবে যাদেরকে আমি ঘটনা শোনাতে পারবো, তারা আমাকে এমনভাবে সাপোর্ট করবে। জানি আজকের এপিসোডটার জন্য তোমরা অনেকে এক্সাইটেড আছো, অবশ্যই আমিও এক্সাইটেড। বলতে অনেক কিছু ইচ্ছা করছে, আরও অনেক কিছু তোমাদেরকে জানাতে ইচ্ছা করছে। শুধু একটা কথাই বলবো, আজ অবধি তোমরা আমাকে যা যা দিয়েছো সব কিছুর জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। আশা করছি এমনভাবেই তোমরা পরবর্তীকালেও আমাকে সাপোর্ট করবে। আজকের যে ঘটনাটা তোমাদেরকে বলবো, ঘটনাটার মধ্যেই দুখানা ঘটনা আছে। যে ঘটনাটা পাঠিয়েছে একটা দারুণ জিনিস করেছে। থ্যাংক ইউ সো মাচ বিপ্লব ভাই। আর কি ঘটনাটা পুরোটা না একটা গল্পের মতন করে আর কি ঘটনাটা আর কি আমাদেরকে পাঠিয়েছে, যার কারণে আর কি আমার ঘটনাটা পড়তেও খুব ভালো লাগছে। আর ঘটনাটার মধ্যেই দুখানা ঘটনা আছে। প্রথম ঘটনাটা যেটা আর কি বিপ্লবের সঙ্গে ঘটেছে, আর সেকেন্ড যে ঘটনাটা যেটা আর কি সে যখন সুন্দরবনে গিয়েছিল, তিতাই বলে তার একটা বন্ধু আছে, তার মামার সঙ্গে ঘটনাটা ঘটেছিল। বেশ ইন্টারেস্টিং একটি ঘটনা। আর বুঝতেই পারছো সুন্দরবন মানে কিন্তু রহস্য, আর এমনই একটি রহস্যময় একটি ঘটনা আজকের তোমাদের মধ্যে। আর একটা নয়, সরি, দুটো ঘটনা। আর ঘটনাটা মোটামুটি একটা ভালোই বড় একটা ঘটনা। আশা করছি শুনতে তোমাদেরও ভালো লাগবে। তাই আর বেশি সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের 100তম এপিসোড। ঘটনা পাঠে আমি রাজ, গ্রাফিক্স ও ভয়েসে রোহান ও মামার চরিত্রে রুদ্র। শুরু করছি আজকের 100তম এপিসোড। সেই বছর জীবনে প্রথমবার আমার ছেলেবেলার বন্ধু তিতাইয়ের দেশের বাড়িতে বেড়াতে যাই। কারণ বলতে তিতাই প্রথম থেকেই কলকাতায় বড় হয়েছে আমার সাথে, তবে ওদের আদি বাড়ি ছিল সুন্দরবনে। তেমনভাবে কোনোদিনই ওদের আদি বাড়িতে যাওয়া হয়নি। সেইবার তিতাই এসে বলল, তোর জন্য একটা দারুণ খবর আছে। আমি একটু অবাক হই, বলি, কি দারুণ খবর? বিয়ে টিয়ে করছিস নাকি? ধুত্তরি, আরে বাড়ির সবাই ঠিক করেছে যে আমার জন্মদিন আর আমার জব লাগার আনন্দে একটা পার্টি রাখবে আমাদের দেশের বাড়িতে। বাহ, খুব ভালো। তা আমার জন্য দারুণ খবরটা কি সেটা তো বল। এটাই তো দারুণ খবর, মা আর বাবা বলেছে এবারে তোকেও নিয়ে যাবে। এই কথা শুনে আর আমাকে পায়কে তড়ি ঘড়ি করে মায়ের কানে খবরটা তুলতে মাও আপত্তি করলো না। তিতাইয়ের জন্মদিন ছিল 16ই জুলাই, আর আমরা রওনা হলাম 13ই জুলাই, অর্থাৎ 3 দিন আগে। যাই বলো, সুন্দরবনে যেতে গিয়ে প্রায় 3টে আসল যানবাহন আমার চড়া হয়ে গেল। বালিগঞ্জে আসার সময় বাস, তারপর ট্রেন, তারপর স্টিমার। গোটা 6 ঘন্টা পর গিয়ে উঠলাম তিতাইয়ের দেশের বাড়ি। সত্যি জায়গাটা অপূর্ব সুন্দর। শুধু প্রকৃতিই নয়, মানুষগুলোর ব্যবহারও যেন ঈশ্বর তুল্য। এনারা খুব তাড়াতাড়ি মানুষকে আপন করে নিতে পারে। তবে এত সুন্দরের মধ্যে এমন কিছু ভয়ঙ্করের আশা আমি করিনি। প্রথম কদিন বেশ ভালো কাটলো। সকালে উঠে ব্রাশ করতে করতে নদীর ধারে যাই, বাড়ি ফিরে লুচি, খোলা শুদ্ধ আলুর তরকারি, দুপুরে আবার নানান প্রকার মাছ। বেশ কাটছিল দিনগুলো। তবে হ্যাঁ, তিতাইয়ের দাদু প্রথম দিনেই একটা কথা আমায় বলে একটু ভাবিয়েছিল। ওর দাদু রাতে ঘুমোতে যাওয়ার আগে এসে আমাকে বলেছিল, শোনো হে দাদু ভাইয়া, রাতে একা একা আবার বাইরে কোথাও যেওনি। যদি যাও বাড়ির কোনো বড় কাউকে ডেকে তবেই কিন্তু যাবা, বুঝছো? তখন দাদুর ভয়ে মাথা নাড়ালেও কারণটা জানার জন্য তিতাইকে জিজ্ঞাসা করলাম। তখন সে বলে, আরে রাতে এমনি এখানে বন্য পশু সাপখোপের ভয়ে কেউ বেরোয় না, আর ভূতটুত নিয়ে ব্যাপারটা তো আরোই জটিল। মোদ্দা কথা হলো ভয়। কারোর জন্তু, কারোর সাপ, আবার কারোর তেনাদের ভয়ে। তবে রাতে আমাদের বেরোনোর কোনো কারণই ছিল না, তাই এই নিয়ে আর কোনো কথা বাড়ালাম না। তবে ঘটনাটা ঘটলো আমার সাথে 3য় দিনের মাথায়, অর্থাৎ তিতাইয়ের জন্মদিনের ঠিক আগের দিন। হঠাৎ তিতাইয়ের মামা এসে জিজ্ঞাসা করে, ভাগ্নে, তোমরা কেউ মদ টদ খাওয়া নাকি?
আমরা দুজনেই না করে দিই, তবে বলি যে একবার কলেজের ফ্রেশার্সে বিয়ার খেয়েছিলাম। এই শুনে তিতাইয়ের মামা দেখলাম কোথাও যেন ছুট দিল। তারপর কিছুক্ষণ পর এসে আমাদেরকে ডাক দেয়। মামার কাছে যেতে মামা বলে, তালি তৈরি হয়ে না, একটা জায়গা নিয়ে যাবো। আমি আর তিতাই রেডি হয়ে বেরিয়ে পড়ি। মামার হাতে ছিল একখানা বড় টর্চ আর একটা কালো ব্যাগ। কি আছে তা সত্যিই বোঝা যাচ্ছিল না, তবে মাঝে মাঝে কটা কাঁচের বোতলের শব্দ হচ্ছিল। তা থেকে একটু আন্দাজ আমি করতে পেরেছিলাম। হাঁটতে হাঁটতে গিয়ে যেখানে পৌঁছালাম, জায়গাটা তিতাইদের বাড়ির রাস্তার ডান দিক দিয়ে গিয়ে একদম শেষ প্রান্তে একটি বাঁশ বাগান, তার মধ্যে একটা চালা। মামা দেখি চালার তলা থেকে একখানা হ্যারিকেন বের করে হ্যারিকেনটা জ্বালিয়ে দিল। তারপর মামা তড়তড় করে উঠে বসে ওই চালার উপরে, পেছন পেছন আমরা উঠি। তারপর দেখলাম মামা ওই কালো ব্যাগ থেকে দুখানা বিয়ারের বোতল ও একটি ছোট্ট মদের বোতল বের করে, ও তার সাথে টিফিন বক্স, ও তার মধ্যে এক টিফিন বাক্স ভর্তি দেশি মুরগির মাংস। সব ঠিকঠাক করে রেখে মামা বলে, আজ আমি ভীষণ খুশি, তাই ভাবলাম মামা ভাগ্নে মিলে একটু আনন্দ করা যাক। বিশ্বাস করো ভাগ্নে, আমি মদটা তেমন একটা খাইনি, এই তোমরা এসছো বলে আর কি, বুঝতেই তো পারছো। যতদূর বুঝলাম মামা সকালে জাল টানতে গিয়ে নাকি একটা বেশ বড় মাপের একটা ভেটকি ধরেছে, আর সেটা নাকি বেশ চড়া দামেও বিক্রি করেছে, তাই মামা এত খুশি। তবে কথাটা শুনে বেশ লাগলো। এরা আমাদের কলকাতার মানুষের মতন নন। লক্ষ লক্ষ টাকার পেছনে ছুটতে ছুটতে খুশিটাকে এনারা হারিয়ে ফেলেননি। এনারা প্রত্যেক দিন খুশি থাকার কারণ খুঁজে নেন। সে যাই হোক, ছোট ছোট খুশিতেই এনারা বেশ আনন্দ পান। মামা আমাদের দুজনকে বিয়ার দিয়ে বলে, নাও ভাগ্নে, শুরু করে দাও, চিন্তা নেই, এতে বেশি কিছু হবে না, বাদ বাকি যা হবে আমি সামলে নেব ওখানে। আমরা দুজনে একে একে বিয়ারের বোতল খুলে খেতে শুরু করি, আর মামা ওই ছোট্ট মদের বোতল থেকে অল্প অল্প করে নিয়ে খেতে শুরু করে। খেতে খেতে মামা কত আনন্দ দুঃখের কথা শুরু করলো। মাঝে মাঝে তিতাইয়ের ছেলেবেলারও কথা বলছিল, বেশ লাগছিল। আমি ওই টিফিন বাক্স থেকে দেশি মুরগির মাংস খাচ্ছি আর হাড়গুলো পাশের বাঁশবাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছি। 2 থেকে 3 বার এমন করেছি। এমন সময় তিতাই উত্তেজিত হয়ে বলে উঠল, আরে পাগল, করছিস কি? এমন করে বাঁশ ঝাড়ে কেউ হাড় ফেলে? আমি জিজ্ঞাসা করার ভঙ্গিতে বললাম, কেন, কি হবে? ওরে, এমন করতে নেই। কোথায় কি ওঁত পেতে আছে? একে বাঁশ ঝাড়, তার ওপর আবার রাত। পাগল হলি নাকি তুই? এই শুনে মামা বলে উঠল, হ্যাঁ, বাবু সোনা ঠিকই বলেছে, এ সুন্দরবনে বাঁশঝাড়ে এমন অনেক কিছু থাকে যাদের নাম রাতি করতে নেই, তেনারা অসন্তুষ্ট হয়। ছাড়ো, বাদ দাও দেখিনি ওসব কথা, বাকিটুকু আগে শেষ করো তোমরা। তখন বোধহয় রাত 8টা কি 8:30 হবে। মামা হঠাৎ দেখি থমকে গেলেন কিছুক্ষণ, তারপর বললেন, ভাগ্নে ওঠো ওঠো, আর দেরি করা ঠিক হবে না। মামা কথাটা কেমন যেন ভয়ে ভয়ে বললেন। হয়তো সংকটের আন্দাজটা তিনি আগেই বুঝতে পেরেছিলেন। আমরা আর বেশি প্রশ্ন করি না, তাড়াহুড়ো করে বোতলগুলো ফেলে দিয়ে চালা থেকে নেমে মামার সাথে বাড়ির দিকে হাঁটা দিই। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে জমিয়ে ঘুমোলো। তবে ঘুমানোর আগে মামা এসে 2খানা শিকড় দিয়ে গেলেন। আমাদেরকে বললেন যে বোন বিবিকে স্মরণ করে শিকড়টা আজ রাতে আমাদেরকে পড়ে থাকতে হবে। আমরাও কোনো কথা না বাড়ি পড়ে নি। ঘুম ভাঙে মাঝরাতে, মামার ডাকে, বিপ্লব, বিপ্লব, বিপ্লব। চোখ খুলে দেখলাম মামা ঠিক আমাদেরই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আমাকে ডাকছে। তবে হ্যাঁ, এটা ঠিক, গলার শব্দের জন্যই মামাকে চিনতে পেরেছিলাম, নয়তো এই অন্ধকারে মামাকে তেমন ভাবে দেখা যাচ্ছিল না। মামা বলল,
ভাগ্নে, জলদি এসো, তোমার একটা জিনিস দেখাতে নিয়ে যাব। আমি তিতাইকে ডাকতে চাইলেও মামা বারণ করে। আমি উঠে যেতে থাকি মামার পেছন পেছন। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন চোখ খুলি তখন দেখলাম আমি নদীর একদম পাড়ে দাঁড়িয়ে, আর এক পা দিলেই আমি শেষ। এ কি, আমি এলাম কি করে এখানে? আমার মাথায় যেন সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছিল। আর ঠিক তারপরই আমার পেছন দিক থেকে না জানি কারা চিৎকার করতে করতে ছুটে আসছিল আমার দিকে। আমি ভয় পেয়ে কিছুটা পেছনে সরে আসি। ঠিক তখনই একটা দমকা হাওয়ার মতন কিছু একটা আমার পিছন থেকে প্রায় আমাকে ঠেলা দিয়ে যেন উড়ে গেল। তার সাথে এলো একটা অতি পৈশাচিক গলার আওয়াজ। বেঁচে গেলি, আজ বেঁচে গেলি। ঠিক তখনই পেছনে যারা আসছিল তারা আমায় দেখে ফেলে। তাকিয়ে দেখলাম মামা ও বাড়ির বড়রা। জানি না, হয়তো এই সমস্ত কিছু আমার মাথা ও মন মেনে নিতে পারেনি। ঠিক তখনই মাটির মধ্যে ধপাস করে পড়ে আমি জ্ঞান হারাই। এরপর যখন চোখ খুলি তখন দেখি তিতাই ও মামা আমায় ঘিরে দাঁড়িয়ে। চোখ খুলতে তারা উত্তেজিত হয়ে আমাকে ঠিক আছে কিনা জিজ্ঞাসা করে। তখন অবশ্য কিছুটা মাথা ব্যথা ছিল, আর তেমন কিছুই না। আমিও বলি যে হ্যাঁ, আমি ঠিক আছি। তখন মামা কি হয়েছিল জিজ্ঞাসা করতে আমি তাকে সব বলি। এই শুনে মামা বলে, খুব জোর বাঁচান বেঁচে গেছো। তোমায় নিশিতে ডেকেছিল, ওই তখন তাড়াহুড়ো করে চালা দিয়ে তাড়াতাড়ি নেমে গেলাম না, এটা কেমন যেন আষ্টে পচা মাছের গন্ধ পাচ্ছিলাম। আমি তখনই ঠাউর করেছিলাম যে একটা অশুভ নজর আমাদের ওপর পড়েছে ওই মাংসের গন্ধে। তাই তখন তোমার শিকড়টা দিই, বনবিবির শিকড়। ওইটার জন্যেই তুমি বেঁচে আসো, নয়তো নিশির ডাক থেকে কেউ বেঁচে ফেরে না। এই শুনে বুকটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে। আমি জিজ্ঞাসা করি, আচ্ছা মামা, তুমি কি করে জানলে যে আমি বাইরে গেছি? আমি রেতে মাঝে মাঝে উঠি, ওই তখনই দেখি সদর দরজা হাট করে খোলা। চিন্তা নেই, তুমি এখন বিশ্রাম করো, বাদ বাকি আমি সামলে নিয়েছি। কিছুক্ষণ পরে উঠে সকালের খাবারটা খেয়ে নিও। সেই মুহূর্তে আর কিছু বললাম না। পরে বাড়ির সবাই কি করে এত কিছু হলো তা জিজ্ঞাসা করছিল, তবে সত্যিটা বলিনি। না, মামা বারণ করেনি, আর আমাদেরকে বকাঝকা করবে এটার ভয়েও নয়। বলিনি, তার কারণ হয়তো সবকিছু শুনে সবাই মামাকে বকাবকি করতো, এই কারণেই বলার আর ইচ্ছা হয়নি। বলেছিলাম, জানি না, হয়তো কোনোভাবে বাতাস লেগে গেছিল, আর নিশির হয়তো নজর পড়েছিল আমার ওপরে। এই সবই আজগুবি কথা বলে দিয়েছিলাম। পরের দিন ওখানকার একজন ওঝা গোছের মানুষ আমাকে এসে ঝাড়িয়েও যায়। উনিও বলেন যে সেই দিন আমাকে নিশিতেই ডেকে নিয়ে গিয়েছিল। তা কথায় কথায় এমনই কিছু ঘটনার কথা জিজ্ঞাসা করতে মামা আরও একটা অদ্ভুত ঘটনা শোনায় আমাদের, যেটা মামার সাথেই ঘটেছিল। মামা তার গামছা দিয়ে হাত মুছতে মুছতে আমাদের সামনে বসেন এবং বলতে শুরু করেন, একদিন রাতে জাল টেনেছিলাম, মাছ যা উঠিছিল তা ওই হাটে বেছে বড় মানের একটা ট্যাংরা মাছ নিয়ে ওই বাড়ির জন্য রওনা হই। আমাদের হাট সারি কিছুটা আইসি, রাস্তা বেজায় ফাঁকা, একেতে রাত, তার মধ্যে সেদিন আমাবস্যা ছিল। আর আমাবস্যার কথাটাও আমার হঠাৎই মনে পড়তো কেমন যেন একটা ভয় লাগছিল। রাত তখন ওই 11টা হবে। হঠাৎ কেমন যেন মনে হতে লাগলো যে কারো যেন নজর পড়েছে আমার উপর। আমিও হাঁটার জোর বাড়াই। হঠাৎ কেমন যেন আমার আশেপাশের ঝোপঝাড়গুলো দিয়ে কিছু একটা দৌড়াদৌড়ি করতে লাগলো। ভয়ে তো আমি ঘেমে স্নান করে গেছিলাম। বিশ্বাস করো ভাগ্নে, আমি সম্পূর্ণ কারোর হাসির আওয়াজ শুনতে পেয়েছিলাম। কারা যেন ওই বনের মধ্যে দিয়ে হাসছে। তখনই কেমন যেন একটা দমকা হাওয়া এসে আমায় ঠেলে ফেলে দিল।
আমি সজোরে পড়ি রাস্তার ওপর। বুঝলাম আমি খুব খারাপ কিছুর হাতে পড়েছি। প্রাণপণে বনবিবির নাম জপতি জপতি উঠে দাঁড়াই, তারপর মাছের থলেটা হাতে নিয়ে দৌড় দিই বাড়ির দিকে। বাড়ি এসে কি দেখি জানো, অমন বড় একটা ট্যাংরা মাছ যেন কেউ কামড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে। তুমি বলো ভাগ্নে, হয় কোনোদিন এমন? পড়ে যাওয়ার পরও ব্যাগেট দিয়ে মাছটা বেরোয়নি, তবে ওরম ভাই খেলো কি করে বলো তো ভাগ্নে? অমন টাটকা মাছ দিয়ে কষা গন্ধও বেরোচ্ছিল। তারপর থেকেই রাতের বেলা আর মাছ আনিনে। এই জঙ্গল বড় রহস্যময় ভাগ্নে। এই সুন্দরবন ট্রিপটা আমার আজ থেকে প্রায় 4 বছর আগেকার একটি অতি রহস্যময়, অতি ভয়ঙ্কর, তবে সুন্দর একটি ট্রিপ। হয়তো সারা জীবন আমার মনে থাকবে। এবং আবারও যদি সুযোগ হয় তবে অবশ্যই আমি সুন্দরবন যেতে রাজি আছি। কেমন লাগলো আজকের 100তম এপিসোড? জানি না তোমাদের সামনে কতটা কি আমি স্থাপন করতে পারলাম ঘটনাটাকে আর কি। ও বিপ্লব যেরকমভাবেই লিখে পাঠিয়েছে আর কি, জাস্ট বলছি আমার পড়তে একটুও প্রবলেম হয়নি, আর রীতিমতো পড়তে আমার ভালো লেগেছে। একটা ঘটনাকে কিভাবে মানে গল্পের মতন করে আর কি, তোমার মনে আছে আর কি, জানি না এই ঘটনাটার হয়তো তোমরা আগে প্রেতজনী আর কি যেরকমভাবে শোনানো হতো গল্পের মতন করে, তা হয়তো তেমন তোমরা স্বাদ পেলে এই ঘটনাটার মধ্যে, আশা করছি। আর সত্যি আমার ঘটনাটা পড়তে গিয়ে মনেই হলো না যে আমি কোনো ঘটনা পড়ছি, পুরো মনে হচ্ছে একটা গল্পের মতন করে ধীরে 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 জিনিসটা এগোচ্ছে। ভালো লাগলো বেশ, অনেকদিন পর এরকম একটি জিনিস শুনলাম। থ্যাংক ইউ সো মাচ বিপ্লব আজকের ঘটনাটা পাঠানোর জন্য। সুন্দরবন এমন একটি জায়গা যেমন সুন্দর তেমনই রহস্যময়, আর যেমন রহস্যময় ঠিক তেমনই ভয়ঙ্কর। সত্যি আমার কোনোদিন আর কি ভাগ্য হয়নি সুন্দরবন যাওয়ার, আর যদি আমার ভাগ্য হয় কোনোদিন অবশ্যই আমি সুন্দরবন যাব এবং ওখানে নানান রকম ঘটনা আরও তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব আর তোমাদেরকে শোনাবো। আজকের সত্যি এপিসোডটা আমার দারুণ লাগলো, আর ঠিক 100তম এপিসোডের মতনই কিন্তু হলো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমাদেরকেও তোমরা ঘটনা পাঠাতে পারো। কিভাবে পাঠাবে না, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা কিন্তু তোমাদের ঘটনা আমাদেরকে লিখে অথবা রেকর্ডিং করে পাঠাতে পারো। ইমেল আইডি অর্থাৎ prejoni49@gmail.com তোমরা কিন্তু আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। আমি ফিরছি পরের শনিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।